আমার বলে দিতে একটা মেয়ের নাম জানি। দাদা বলতে মেয়েবাজি করি না, দিদি তোদের হবে। ওইটা জাস্ট মজা ইয়ার কি। তুই কলেজে দেখেলি যে একটা মেয়ের পেছনে আমি গেছি, একটা জাস্ট একটা। আমি কলেজে কজিন না আমি কলেজ থেকে বের হয়ে এক্সকারশনে কার পাশে বসেছিলি? এক্সকারশনে কেন আমি অনেকজনের পাশে বসেছি, রণদীপের পাশে গিয়ে বসেছি, আমি রাহুল চৌধুরীর পাশে। শুরুতে সিয়ার ম্যাডাম, সিয়ার ছিল, সিয়ার ম্যাডাম, সিয়ার ম্যাডামের পাশে, জয়শ্রীর পাশে। ঠিক আছে, আমি ওর কথা বলেছি। যাই হোক, না বদমাস ছিল আমি বলতে, বদমাস করেছি। বল কি এনজয় করছিস বল। তোদের আনারা তুই কি করেছিস না করেছিস, স্কুল, প্রাইমারি স্কুল, গার্লফ্রেন্ড, বান্ধবী। বান্ধবী আমার প্রচুর, কারণ আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে ছেলের সাথে মানে স্কুল ওইটা ধরে চল গার্লস স্কুল। হ্যাঁ কোয়েড স্কুল। হ্যাঁ মানে আমি ছোট থেকে যতগুলো স্কুল চেঞ্জ করি সবগুলাই প্রায় কোয়েড স্কুল। খালি মাঝে 2 বছর আমি পড়েছিলাম একটা বয়েজ স্কুলে, বাদ বাকি কোন ক্লাসে ওটা? স্কুল কেন চেঞ্জ করছিস হয়তো? স্কুল চেঞ্জ করেছিলি কারণ সায়েন্স ছিল না কোনো স্কুলে। সেটা তো সবাই ধর মাধ্যমিকের পর্যন্ত একটা দেখ, একটা সবাই পড়ে 4 পর্যন্ত, কারণ আমাদের সময় 5 পর্যন্ত ছিল না, 4 to 10 পর্যন্ত একটা হয়, আর 11 to একটা। না না আমি চেঞ্জ করি, ঘরের কাছে ছিল স্কুল এই কারণে। তারপরে ওই শুভব্রত মাঝি আছে ওদের ওইখানে যাই স্কুলে। তো আমি পুরুলিয়াতে হয়েছিলাম ভর্তি, কি বলে চিত্তরঞ্জন বয়েজে, ওইখান দিয়ে ছেড়ে দিই। তারপরে আমি ওই ঝাপড়া স্কুলে পড়ি। ছেড়ে দিয়েছিল মানে ড্রপ দিয়েছিলেন ওই বছরে? না না ড্রপ নেই, আমি কোথাও ড্রপ দিইনি। মানে ঘরের সামনে হয়তো ঝাপড়া স্কুল, তার জন্য ঝাপড়া। তার আগে আমি আনারা সাউথ ইস্টার্ন রেলওয়ে কলোনিতে ছিলাম, ওখানে কি জন্য ছিলেন? ভর্তি হয়েছিলাম। না না মানে ওখানে কি জন্য, ওটা ঘরের কাছে? কাছে ঘরে সামনে। তো করছিস বল স্কুলে কি বদমাইশি করেছি, সেটা শুধু ভাগাভাগি করেছি। স্পেশাল দেখ একটা স্টোরি বলো আমাদের, স্টোরি টেলিং না হলে কি করে জমবে পডকাস্ট? স্টোরি কি রকম স্টোরি বলবো? সব রকমই, এটা তো কোনো লিমিট নেই, আমাদের কাছে কোনো বাদবাধকতা নেই, আমাদের কোনো ভাষা নেই। Story তোর মানে যেটা মনে হচ্ছে বলা যাবে। স্টোরি মানে তারপরে আমি রঘুনাথপুর কলেজে তো কেমিস্ট্রি করছি, মানে আমাদের কি জানি আমাদের আনারা একটা গ্রুপ আছে আর ছেলেদের মধ্যে একটা ইউনিটি আছে, বুঝলো? এবার তুই কি আমাদের ডিপার্টমেন্টের নামে কিছু বলবি? না না আমি বলছি না ঠিক আছে, আমাদের মানে আনার মধ্যে একটা ইউনিটি আছে। ইউনিটি মানে কি আবার জানিস? এটাতে স্পেসিফিক ভাবে জোর দিচ্ছিস কেন এইভাবে? আবার আমারও গায়ে হাত দিয়ে আমি কিছু করি না না কিছু না, একটা ইউনিটি আছে আমাদের, মানে কি জানি ছেলেগুলোর মানে মোটিভ মারবো, মারবো কাকে? ছেলে নামে? যাকেও দোষ থাকুক না থাকুক মারবো, ওইভাবে এইরকম। তো এইরকম করতি। রেলওয়ের কোয়ার্টারগুলো যেরকম থাকতো ওই কোয়ার্টারগুলো ঢুকে যাতি, কারো ঘরে আম পাড়তি, কারো ঘরে আঞ্জির পাড়তি। এবার এমনও হয়েছে যে একবার আমরা কি ছিল জানি একটা রেলওয়ে কোয়ার্টার গিয়েছিলাম সামনে, স্কুলের সামনে। এবার মানে যাতায়াত মানে একটু অন্য টাইপের কথা আছে, বলা চলে সব চলবে, কোন আলো ফুল ফ্রিডম। আচ্ছা ঠিক আছে, ভুলেই যা কিছু আছে। আমরা রেলওয়ের কোয়ার্টারে আমরা 4 জন গেছিলাম, বুঝলি 4 জন। এবার রেলওয়ে কোয়ার্টারে ঢুকি, আম পাড়ার ঢুকি, গরমের দিন, আমের ওয়েদার। এবার আমরা ঢুকে গেছি ওদের বাড়িতে 5টাতে। ওর হাজব্যান্ড ছিল না, ওর হাজব্যান্ড লোকো পাইলট ছিল রেলওয়ে, ট্রেন নিয়ে চলে গেছি। আমাদের একটি স্কুলের টিচার ওদের ঘরে দেখছি কিছু করছিল, সেটা আমি বলছি না, বুঝে গেছি, বুঝে গেছি। আমরা তারপরে কি আম নিয়ে চলে আসি স্যারের বক্সা সাথে। কমিটি স্যারের সাথে আমাদের তারপরে যখন আমরা বেরোই স্যারের সাথে মানে চোখে চোখ হয়, স্যার মানে চোখের উপর আমরা বলছি কিছু দেখেছিস? এবার আমিও বলছি ও স্যার বিশ্বাস কর ওই স্যারটা এখন 10 থেকে 15 স্যার হ্যাঁ এখন আছে 10 থেকে 15 সেকেন্ডের মতো স্যারের সাথে আর লোগো পাইলটটার এখন কোনো ডিউটি আছে। কে ও ঝামেলা অনেক অনেক ঝামেলা। তো ওইটাই তো শুনতে চাইছি, বলো। শুন তো, স্যার যখন বেরায় আমরা বাইরে আছি, স্যার তো বুঝতে পারি যে 4 জন ছিল। তো এবার আমার সাথে স্যারের চোখাচুক্তি হয়, তা আমি স্যারও কিছু বলে নেই, আমরাও কি বলবো, আমরা ছোট। স্যার চোখে চোখ রেখে আমাকে বলে কিছু দেখেছিস, মানে কিছু মুখে না চোখের মধ্যে বলে। আমি বলছি স্যারকে হ্যাঁ স্যার সব হ্যাঁ। কথা হলো। তারপরে আসার পর এইরকম একটা বেতের ডাং ছিল, সেটা দিয়ে যে হারে মাইর খাইছি প্রচুর পরিমাণ, মানে ওই রাগটা ছেড়েছে। ওই রাগটা আমরা ঝেড়েছি। তাহলে কি হলো, লাভটা কি হলো? লাভ কিছু না, আজ তো স্ট্রিম হয়ে গেল। লাভ কি হবে, আমরা মাইর খাবো। আজ তো স্ট্রিম হয়ে গেল, স্ট্রিম হয়ে গেলে জমেছিল, আজ বেরিয়ে গেল। জমেছিল। তারপর তারপরে ওটা কোন ক্লাসে? ক্লাস 9। তাহলে তো দামড়া হয়ে গেছিস তখন। দামড়া হয়ে গেছে। আবার বলছি ছোট ছিল। ছোট ছিল, আমরা ছোট তখন, তুমি সব বুঝেছো। আমার ফেভারিট জিনিস হচ্ছে গাছে যাবো, ঘাড়ে গাছের উপর হাত পা কোন গাছের চাপার কথা বলছি?
না, গাছের কথা বলছি হাত আমি। পা ভাঙে? যা বেল গাছ, আমরা পূজা মন্দিরে পূজা করি তো, বেল গাছে চাপি আমরা। বেল গাছ সবার দ্বারা চাপা হবে না, অনেক কাটা তো, কিন্তু আমি বেল গাছেও চাপি। গাছে তো বেল থাকবে। প্রথমত বেল গাছ খুব একটা বড়, মানে যেগুলো পুরাতন গাছ সেগুলো হয়, এমনি জেনারেলি এখন নতুন করে বেল গাছ আর গাছ হচ্ছে না। নিয়ে জ্ঞান দিতে বলেন তো, গাছ বাদ মানুষে আসা যায়। বেল গাছে নিয়ে ঝাপড়া স্কুলে। তারপরে ক্লাস 10 তক ভাই বিশ্বাস কর ওই মেয়েদের প্রতি কোনো মানে যে ইন্টারেস্ট এইসব ছিল সেটা না। এখনো দেখে পাচ্ছি, এখন হরমোন লেভেলটা একটু কম আছে। মেয়েদের প্রতি ইন্টারেস্ট ছিল না। 11-এ যেরকম হয় আকাশে উঠতে থাকি। তারপরে কোয়েড স্কুল। অ্যাকচুয়ালি খেলাটা কখন হয়? খেলাটা হয় মাধ্যমিকের পরে 3 মাসে। আর তোকে নিয়ে আলাদা পডকাস্ট হবে, তোর এক্সপিরিয়েন্স পরে শেয়ার করবি। সেটা তো করবো। এখন আমরা সৈকতকেই বলতে চাইছি ওইটা, যে ওই 3 মাসের খেলাটা নিয়ে আমরা শুনতে চাইছি, আর ওখানের স্টোরিটাতে বেশি ইন্টারেস্টেড। মাধ্যমিকে 3 মাস কিভাবে কেটেছে আমি কোনো বুঝতেই পারি না। আড্ডা। আগে থেকে তো সায়েন্স নিয়েছিস না, পরে ডিসিশন নিয়েছিস? একটা হয় আমার ডিসিশন বহুতই আছে, কারণ আমি ওইগুলোই তো শুনতে চাইছি। সায়েন্স, দেখ সায়েন্স বলতে আমার যেমন যেটা অনিমেষের কালকে শুনলাম, যে ওর মানে ও সায়েন্স, মানে সায়েন্স ইঞ্জিনিয়ারিং আগে থেকে ঠিক। ও ক্লাস 5 দিয়ে হয়ে গেছে 4 দিয়ে আমি ইঞ্জিনিয়ার হব। তো সেটা আমি কোনোদিনও ভাবছি না। ওই সেই লিখতে হতো যে আমি ঠিক আছে বড় হয় কি হবে অ্যাস্ট্রোনট, আমিও লিখেছি, কিন্তু তখন না না, সেটা তো একটা ছোটবেলা। আমার ইচ্ছা, আমি সত্যি করে বলছি মাধ্যমিকের উপর তো যখন চলে আসছি, আমার কোনো ইচ্ছা ছিল না যে আমি মেডিকেলে যাব বা তো একটা সাবজেক্ট ভালোবাসা থাকে, একটা থাকে, সবার একটা ইন্টারেস্ট থাকে। সাবজেক্ট ভালো লাগে তো আমার সাবজেক্ট, আমার কেমিস্ট্রি 10th অবধি ছিল আমার ভূগোল আর লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স, এই তিনটা আমি খুব ভালো। ওসব বাদ। আর তুই যদি বলে একটা সাবজেক্ট যেটা একটা ভালো সাবজেক্ট, লাগে তাহলে ওইটা হবে ফিজিক্যাল সায়েন্স, বুঝলাম। আর সবচেয়ে ভালো যদি সাবজেক্ট বলতে যাই তাহলে আমার পলিটিক্স ভালো লাগে, পলিটিক্যাল সায়েন্স। সেটা শুনবো, সেটা পরে সবার শেষে আছে। তো ওই স্কুল আমি মেয়েতে যাই, মেয়েতে না না বলে দেখ, ঠিক আছে। 10 পর্যন্ত মেয়েদের দিকে কোনো রকম সেরকম কিছু ছিল না, মানে মজা করে আমি কোয়েটে পড়েছি না। 8 তক তো মেয়েদের সাথে পড়েছি, ছেলে মেয়ে সব ছিল। 11-এ যাই ঝাপড়া স্কুলে ভর্তি হয়, ওইখানে মানে অ্যাকচুয়ালি ওটা গার্লস স্কুল, কিছু জন ছেলে ছিল, বুঝলি। বুঝে গেছি, মানে 11-12 টা কোয়েট ছিল। হ্যাঁ 11-12 গার্লস করেছিল এরকম আমাদের। এবার 11-এ যে যেরকম হয় হাওয়াতে উড়ি, টিউশন, সায়েন্সের টিউশন প্রচুর। আমি তো কনফিউজ হয়েছিলি যে সায়েন্স লিখবো না আর্টস লিখবো, কারণ 10 তক এরকম বই পড়ে এসেছি, 11-এ যাই দেখছি এরকম। তখন সায়েন্সেরও টিউশন কন্টিনিউ করে, আর্টসেরও করি। বাট মানে আর্টসের কি সাবজেক্ট ছিল? আর্টসের আমার ছিল পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি। বইগুলো আছে না, ফেলে দিয়েছি আর জানি না বই লিই নেই, জাস্ট আমি কিছুদিন, আমি ওই 3 দিনের মতন গিয়েছিলাম আর্টসের টিউশন। বাট দেখি আর্টসের চেয়ে আমার সায়েন্সই মানে মোটামুটি ঠিক ছিল, কারণ আর্টসে আমার ভালো লাগে। ওই জিওগ্রাফি সব ঘাটের জল খাও, যেটা টেস্টি লাগবে সেটা। আরে ভাই তোকে তো দেখতে হবে না, এইদিকে দেখছি আমার ম্যাথ্রো প্রবলেম হচ্ছে, কারণ ভাই প্রথমে লিমিট ডেরিভেশন আছে, ওগুলা প্রথমে সেট তত্ত্ব থাকে। যাই বা হোক, সেট প্রথমে শুরু করে না, তোদের দিকে করাইতে পারে, আমাদের করে প্রথমে ট্রাইগোনোমেট্রি শুরু করে, ট্রিগোনোমেট্রি থেকে শুরু করে। সাইন ফাইন করে নিয়ে সায়েন্স নিয়ে টিউশন শুরু করি। 11-এ পুরো হাওয়ায় উঠতে থাকি। তখন মনে হতো যে সেই মনে রোডে কেউ পেরিয়েছে না, আমার বাপের রোড বল মাথা পেরিয়েছে জীবনে, এরকম হয়। হাওয়ায় কার পিছনে উঠছিলি না, মানে হাওয়ায় তুলছি দেখ, একজন ওড়েছে মেয়েবাজি করবো, তুই মানে কি মেয়েবাজি করেছি, প্রচুর করেছি। সেটা তো না, তুই ওখানে যে রোডটা আমার, ওখানে তো মেয়েবাজির সঙ্গে কোনো সম্পর্ক নেই। না ও তখন যে 11-এ পয়েন্ট টু বি নোটেড, আমি মেয়াবাজি না, আমি মেয়াবাজি করেছি না, মেয়ে বাজি এখানে পাল্টি খাচ্ছিস, পলিটিক্স তো এখন 11-এ কি এসে কি করবি? হয়, 11-এ আসি, 11-এ কটা ওয়ান সাইডেড লাভ আছে? ওয়ান সাইডেড বলবো কি লাভ বলবো, One sided একজন class? হয় আছে ছিল একজন, এখন ছিল ওয়ান সাইডেড। সে এখন কোথা? ওয়ান সাইডেড ছিল না, কিছু ছিল। আর ওয়ান সাইডেড বল, ওয়ান সাইডেড কটা ছিল? রিভিল করা তো না, কিছু নাম না রিভিল করলেই তো হলো। ওয়ান সাইডেড বলতে একজন ছিল, আর ও ওয়ান সাইডেড ছিল, বাট আমার চেয়ে কথা বলার ইন্টারেস্ট ওর বেশি। আমি ওকে প্রপোজ করেছিলাম, বাট ও আমাকে রিজেক্ট করেছিল, ঠিক আছে। বুঝলি। কিন্তু তারপরে কিছুদিন পর ওর দাদা ফোন করে আমাকে, রিভিল আমি করে দিয়েছি, মানে আমি বলে দিচ্ছি, নাম বলছি না, বাট ঘটনাটা বলো। সায়েন্স মডেল হচ্ছিল, বুঝলি। সায়েন্স মডেল এক্সিবিশন হয়, তো আমরা তখন ক্লাস 11-এ পড়ি। একটা জায়গা আছে পাড়া নামের, আমাদের এখানে ব্লক, তো ওইখানে আমরা গিয়েছিলাম। একটা পাড়া কমিউনিটি হলে সব স্কুল থেকে এসেছি, একটা হল রুমের মতন ছিল। তো হল রুমের এই সাইডটাতে যে সিনিয়ররা যারা 11-12 তাদের মডেল, আর এইদিকে যারা জুনিয়র তাদের মডেল।
এবার আমরা মডেল এক্সিবিশন হইলো, ওইখানে একটা মেয়ে দেখি পাড়া গার্লস হাই স্কুলে, জুনিয়র জুনিয়র। তখন মেয়েটা, তুই তখন কোন ক্লাসে? আমি তখন 11 তো একটা মেয়েকে ভালো লাগে, ওইটা প্রথম না সেকেন্ড, তখন একটা মেয়েকে ভালো লাগে। তো তখন 11-এ উঠলেও ভয় ছিল, নতুন নতুন যাবার সাহস হচ্ছিল না। তো আমাদের মডেল এক্সিবিশন হতো, তখন আমাদের যে ফিজিক্সের স্যার সে এসে বললো যে দেখ তোদের যখন মডেল এক্সিবিশন কমপ্লিট, তাহলে তোরা এবার বাকিদেরগুলো দেখ, তোদের একটা আইডিয়া হবে। এবার তখন আমাদের একটা সাহস হইলো, শুভব্রত মাঝি আর একটা সমিত মাঝি বলে একটা ছেলে ছিল, আমরা 3 জন মিলে যাই। আমি মাঝে দাঁড়িয়েছিলি, দুজন দুদিকে দাঁড়িয়েছিলাম। এবার ওই মেয়েটা আর ওর বান্ধবী, ওরা একটা মডেল বানিয়েছিল এয়ার পিউরিফায়ার টাইপের, বুঝলি? তো ওটা মানে ধোঁয়া করতে হতো, তো ধূপ দিয়ে করছিল। তা আমরা যেন বলি তোমাদের এটা কী, ওরা বোঝায় যে এইটা এইটা। আমি বলি ওই রকম থিওরিটিক্যালি হবে না, প্র্যাকটিক্যালি মানে করে দেখান দাও। তখন আমার মুখটার দিকে একবার তাকাই, করে দেখাতে হবে? আমি হ্যাঁ। তখন ঠিক আছে। এবার মেয়েটা যখনই করছে আমি ওর মুখের দিকে তাকাই আছি, বুঝলি? কিছুক্ষণ পর দেখছি মেয়েটার মুখটা লাল হয়ে গিয়েছে, আর আমার পাশে যে দুজন বন্ধু ছিল না, তারা আর নাই, মানে ভয়ে পালান নিয়েছে। তারপরে সঙ্গে সঙ্গে দেখছি মেয়েটা কী জানি, ওর বাবা ওইখানে ব্লকে কাজ করে, ওর মা ওই স্কুলের হাই স্কুলের টিচার, বুঝলি? সঙ্গে সঙ্গে ওর বাবার কাছে চলে গেছে। আমি তাকে শেষ যে তাইলে এবার আমি মারি খাবে এখানে, বুঝলি? তখন আরেকটা ভয় ছিল যে ঘরে জানাজানি হয়ে যাবে। এখন কি, এখন কোনো ব্যাপার নেই, বাট তখন একটা যে ঘরে জানাজানি বলছি এখন যা, যে কি একটা হবে, গাল খাবো, সেরকম কিছু হয়নি। ম্যাডাম ইজ ল্যান্ডেড না সেরকম কিছু হয়নি, নর্মাল। তাও খাওয়া দাওয়া করি, খাবার সময়ও ভয় লেগেছে যে এখনই এসে আমাকে ধরবে মারবে, বুঝলো? মারতে যদিও কেউ লাগবে, কিন্তু তাও একটা। তারপরে চলে আসি, তারপরে সেরকম কোনো ব্যাপার নেই, ওই দেখেছি ভুলে গেছি। তখন আমরা সাউথ ইস্টার্ন রেলওয়ে কলোনি, যেটাতে আমি আগে পড়তাম, 12 তারিখ যুব উৎসব হয়, দেখবি যুব উৎসব হয় ব্লকে ব্লকে। তো ব্লকে ব্লকে প্রতি বছর একটা স্কুলে সিলেক্ট হয় প্রোগ্রামটা হওয়ার জন্য। তো যেহেতু আমাদের রেলওয়ের স্কুল ছিল, সেহেতু ওইখানে সিলেক্ট করেছিলাম। আমরা গিয়েছিলাম খাবার জন্য, খাওয়া দাওয়া হয় ওই জন্য আমরা গিয়েছিলাম যে খাবো ওইখানে, যে মজা করবো। তো আমাদের যে ওইখানে মানে টিএমসি পার্টিতেই করে, আর টিএমসি বিজেপি বল সব আমাদের ওইখানে। তো আমাকে বলি যে তাইলে তোরা খাওয়া দাওয়া, পলিটিক্যাল না নো পলিটিক্যাল, যাই হোক পলিটিক্স এ থাকে, বাট নো যাই হোক আমরা কোনো পলিটিক্স এ সাপোর্ট করি না। যে তোরা খাবারও ওইখানে খাবিস, আর মানে যারা ধর যাবে তারাকে দিয়ে দিও, ধর জাজ থাকবে, অনেক স্কুলের ম্যাডামরা আসবে, স্টুডেন্টরা আসবে, খাবার দিয়ে দিবি। যেহেতু আমরা ক্যাটারিংও করি, ক্যাটারিং করি। তো কী বলে গেছি, প্রোগ্রাম কোনো মানে পার্টিসিপেট কিছু না, অনেক রকম হয়। তো সেই ধর রুমে হয়, তো ধর এই রুমে হচ্ছে নজরুল গীতি, এই রুমে হচ্ছে ভরতনাট্যম, এই রুমে হচ্ছে কুইজ প্রতিযোগিতা, এই তাৎক্ষণিক বক্তৃতা। তো সেই রকম হয়েছে। তো যাই হয়েছে, হঠাৎ দেখি ওই মেয়েটা এসেছে, ওই মেয়েটা ওদের স্কুল থেকে এসেছে, ম্যাডামরা নিয়ে এসেছে, অটোতে করে এসেছে। তাকায়, তারপরে আমাদের ওইখানে যে বক্স বাজায় না মাইক, ওর নাম হচ্ছে বাবলু। তো বাবলু আমাকে বলছে যে রুমে নাচ হচ্ছে, মেয়েটা নাচতো, হ্যাঁ। তো বলছে তাইলে আমি একটু ঘর থেকে খাই আসছি, তুই এখানে থাক। আমি বলি আমার দ্বারা হবে না, তুই থাক না, দেখ মেয়েগুলো আসবে নাচবে। আমি বলি ঠিক আছে তাইলে থাকছি, হ্যাঁ। আরে বলছে বাবলু বলছে থাক না, আমি বলি ঠিক আছে তাইলে থাকছি, যাও, হ্যাঁ। এবার বক্সের যে মেশিনটা থাকে, তো ওইখানে আমি আছি, মেয়েগুলো এসে ফোনগুলো দিচ্ছে, ওই রুমটার ভিতরে কেউ নাই, দুটো জাজ আছে, আর বাবুলা ছিল বক্স বাজাবার জন্য, আর আমি ছিলাম। বাবুলা চলে যাই, হঠাৎ দেখছি ওই মেয়েটা আসছে, এইভাবে আমাকে 2টা ফোন দিয়েছে, ধরাইছে। আমি বলি 2টা? তখন বলছে একটা ভিডিও করে দেবেন। আমি বলি হ্যাঁ নিশ্চয়ই করে দেবো। এবার আমি ভিডিও করি, তারপরে চলে গেলো, বুঝলি? বেরিয়ে চলে গেলো, হয়ে গেলো। তো বাবলু চলে এলো, হয়ে গেলো। এবার তাকে অ্যানাউন্স করছে কুইজ প্রতিযোগিতা হবে। তো আমার একটা বন্ধু ছিল অভিজিৎ পরামানিক, নাম রিভিল করে দিয়েছিলাম। তো ও বলে চ তাহলে আমরা কুইজ দিব। তো আমাদের সেরকম কোনো প্রিপারেশন নাই, কিছু নাই, কুইজ প্রতিযোগিতা চ নাম দিয়ে দিলাম। তখন দেখছি অর্ণবদা, আমাদের যে 4th ইয়ার পাস আউট, অর্ণবদা মানে খুব ভালো স্টুডেন্ট আমাদের ওইখানে। আর ইন্দ্রনীল, আমাদের ঝাঁপড়া স্কুলের মানে টপার ছিল একজন, ইন্দ্রনীল, খুব ভালো স্টুডেন্ট ছিল দুজন। ওরা পুরো পড়ছিল।
এবার কুইজে যায়, কুইজে টপ করে মানে আমাদের দুজনের ভিতরে ট্রাই বেকার হয়ে যায়, অর্ণব দাদের গ্রুপ আর আমার আর অভিজিতের গ্রুপ, আমরা দুজনের ভিতরে। তারপর ট্রাই বেকার রাউন্ড হয়, অর্ণব দার আগে আমরা হারাই, আমরা ব্লক লেভেলে ফার্স্ট হই। পরে আমরা জেলা লেভেলে যাই, জেলাতেও আমরাই ফার্স্ট হই। বাট যেহেতু সেই সময় এইচএসের টেস্ট পরীক্ষা ছিল সম্ভবত বা কিছু একটা ছিল, সেহেতু আমরা স্টেট লেভেল যেতে পারিনি। এরপরে প্রোগ্রাম হয়ে গেল, তাৎক্ষণিক বক্তৃতার জন্য অ্যানাউন্স করছি, আমি ওইখানেও গেলাম, ওইখানেও যে আমি ফার্স্ট হই, বুঝলি। তো তারপরে এবার খাবার সময় আছে, বুঝলি। এবার আমাদের স্কুল ছিল যেহেতু, আর সব ধর আমাদের ওইখানের লোকগুলো, এবার মেয়েগুলো খাইতে বসেছে, সবাই সবাই লাইন দিয়ে দিয়ে খাইতে বসেছে, হ্যাঁ বসে বসে মেয়েগুলো আসছে। এবার আমরা সেই খাবার দিবার জন্য রেডি হয়ে দাঁড়ায় আছি, হঠাৎ করে ডাকছে আমাকে, পাতা দেওয়া হয়ে গেছে, শোনো একটু। আমি বলি হ্যাঁ। আমি বলছি শোন শোন, জলের ব্যবস্থা দিলেবে লাড্ডু শোন ফুটা। তো, আরে ভাই হবে কি, তুই জলের ব্যবস্থা একটু করে দিবে। জল খেলে তোমার জন্য জলের ব্যবস্থা এখনই করে দিবে। না, তার আগে আমাকে দু তিনজন জীবন ছেলে বলছে, তোমার লাগবে জল, শোন, আমি যাবো, তুমি দু যাবো। তিনজন ছেলে বলছে দাদা একটু জলের ব্যবস্থা করে দেবে, খাবার আছে খা, আর না খাবার আছে উঠে চলে যা, বুঝলি। ও বলছে জল, বিশ্বাস কর যে জাজগুলোর জন্য, সেই জাজের জন্য বোতলের ব্যবস্থা ছিল, জলের বোতল আমি দুটো উঠাই নিয়েছে, নামান দিয়েছি, সবাই ভাবছে আমার মুখটার দিকে যে আমার কিছুক্ষণ আগে জল দিকে নিয়ে বোতলে নামান দিল, ঠিক আছে। তারপরে খাবার দিছি আমি, হঠাৎ দেখছি ওর বান্ধবী আমাকে ডাকছে। এটার জন্য গাইজ একটা লাইভ, বুঝলি? ফিরোজিৎ আমার জলের ব্যবস্থা করছে শোন। পডকাস্টে, আমাদের বলছে- সস্তা পডকাস্ট। বলছে এটা কিন্তু নর্মাল জল, কালার দেখে না 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 না, বোতল থেকে বিভ্রান্ত হবেন না। বুঝলি, বলছি এবার বান্ধবী আমাকে ডাকছে, বান্ধবী নাম আমি নাম আর রিভিল করছি, বান্ধবী ধর এক্স কেউ একজন আমার ডাকছে, শোনো ধরি এক্স শুন, বলছে। আমি বলি হ্যাঁ, এ তোমার ডাকছে, মানে ওর দিকে তাকিয়ে আমি বলি হ্যাঁ। তখন ও বলছে যে না আমি ডাকি না, ও তোমাকে এরকম ডাকছে। আমি তখন বুঝলাম যে এদেরও কিছু একটা হয়, মজা করার জন্যই হোক বা কিসের জন্য হোক, একটা ইন্টারেস্ট আছে, ঠিক আছে। মানে ভয় ছিল। ফেরত দেবো। তারপরে এবার শেষ হলো, এবারে যাবে, আমি সেই স্কুলের একতলার ব্যালকনিতে দাঁড়াই আছি, আর ওরা দেখছি সে অটোতে চাপছি, ওরা চারজন বান্ধবী পেছনে চাপে, ম্যাডামরা আগে আছে, আরও আছে দুটা তিনটা অটোতে আসছি, আমি তাকাই আছি। যাওয়ার সময় আমাকে হাত দেখেছে, মানে এরকম টাকা দিয়েছে, আমিও দিলাম। তারপরে ভাই বিশ্বাস কর, আমি ওর ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করি, যে মেয়েটা কে, বাড়ি কোথায়। নাম জেনেছিলি তো তখনই? তখন নাম জেনে গেছিলি, সব হয়ে গেছিল। শুন, হঠাৎ আমি বাড়িতে বসে সব আছি। হয়ে গেছিল গাইস। তখন সোশ্যাল মিডিয়াটা থাকে না তাই, না তখন দিন আমি গিয়ে না, আগে তখন- মেসেজ হতো ইনস্টাগ্রামে। না তখন শুন তো, না আজকের দিনে হলে যেহেতু ইনস্টাগ্রামে মধ্যে মেসেজ করতে। শোন এবার কথা শোন, এবার এটাই গাইস তখনের প্রেম আর এখনের প্রেমের ডিফারেন্স, এই জেনারেশন জেন জি জেনারেশন বুঝবে না। এবার শোন, এবার কেমন প্রিপারেশন। ঘর গেছি আমি, ঘর যাওয়ার পর দুদিন হয়ে গেছে, ওই ওর ব্যাপারে খোঁজ খবর নেওয়ার পর হঠাৎ দেখছি একদিন আমি ফোন নিয়ে গেম খেলতে বসেছি, তখন হঠাৎ ফোন আসে একটা আননোন নম্বর থেকে, তখন একটা আননোন নম্বর থেকে ফোন আসে, আমি তুলে হ্যালো করি, তখন ওই দিক থেকে একটা হ্যালো করে, শোন বলে, ধাপ্পা। শোন হ্যালো কে, তখন আমাকে একটা ওই দিক থেকে আওয়াজ আসে, চিনে যাবিস। হ্যাঁ তো ভাই আমি বললি এরকমভাবে কথা বলছি, তো ঘরে ছিলাম আমি, একটু বার হইলাম, বুঝলি। বলি কে বলছিস তুই, তুই বলছি তো এখনই তুই চিনে যাবিস। আমি বলছি কে বলছিস ভাই, ভালো করে কথা বল। তখন বলছে একটা মেয়ের নাম দিয়ে বলছে যে তুই এর ব্যাপারে খুব খোঁজ খবর নিচ্ছি। তো বিশ্বাস করে যে মেয়েটার নামে বলছিল আমি চিনি না ওকে, সত্যি কথা। না তখন আমি বলি ভাই কার কথা বলছিস তুই, তখন বলি দেখ, তখন আমি একটা গাল দিই, ভালো করে কথা বল, আর নাইলে মানে এইরকমভাবে একটা তর্কাতর্কি হয়। তখন আমাকে বলছে তোর নাম এই সৈকত দেবরিয়া, তুই ঝাঁপড়া স্কুলে সায়েন্স নিয়ে পড়ি, তুই এই করি ওই করি, মানে গোটা আমার ডিটেলস দিয়ে দিই। তখন আমি চমকে গেছি, আমি বলি ফেটে গেছে সৈকত। হ্যাঁ ফাইটে গেছে। যে রিসার্চ করে তখন আমি বলি তুমি, তখন আমি তুই থেকে তুমিতে চলে গেছি, বুঝলি, যে তুমি কে বলছো একটা ছেলে। তখন বলছে তুই যে মেয়েটার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি, আমি ওর দাদা বলছি, মানে ওর জেঠুর ছেলে, মানে ও বলছে আমি দাদা বলছি। তখন তো আমার কাছে কোনো অপশন নাই, আমি বলি ঠিক আছে দাদা আমার ভুল হয়ে গেছে, আর করবো না। তো আমি ভাবি পাচ্ছি না যে জানবি কি করে? জানলো কী করে, কারণ আমি 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 একটা আমার বান্ধবীকে বলেছি, আর কাউকে না। এবার
তা বলি কোনো রকম বান্ধবীকে জেনে আমার সাথে সেটিং করাই দে। শোন এবার ওই বান্ধবীটা বল। এবার সরস্বতী পূজায় একদিন স্কুল যাচ্ছি, আমি আর আমার মানে বান্ধবীটা, ওর স্কুটি ছিল, আমার তখন স্কুটি ছিল না, ওর স্কুটি করতে করে আমরা স্কুল যাচ্ছি। হঠাৎ দেখছি ওই মেয়েটার দাদা চলে এসেছে। তখন আমি জানতে পারি কি জানি, ওই আমার বান্ধবীর সাথে ওই ছেলেটার রিলেশনশিপ আছে। এবার ও তো বলে বিশ্বাস কর, আমার কানেকশন কি ভাই আমার না, কানেকশন। আমার বিশাল ক্লোজ ফ্রেন্ড, বই বিশাল মানে অনেক ক্লোজ ফ্রেন্ড। ও বলে দিয়েছে, আমি পরে পরে জানতে পারি, তারপরে কিছু না, আসলে সৈকত ওর বান্ধবীকে বলেছে, বান্ধবী ওর বরকে বলেছে। ওয়ারকে বলে দিয়েছে। এবার ও কিন্তু বরটা যে ওরই দাদা সেটা ও জানে না। না, ও জানে, ও এরকম ভাবে বলেছে, এবার বলে দিয়েছে। এবার হঠাৎ দেখছি কার খোঁজ খবরটা তো ওই দিচ্ছিল সৈকতকে। একদিন ইনস্টাগ্রাম খুলে দেখছি, হ্যাঁ আসো একদিন বসো তুই Guys, আগে guys, come in. আরে দাঁড়া আমি একটা কথা বলছি কোনো ব্যাপার না, বলছি আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই। একটু কন্টেন্ট দিবি না, এইভাবে বেরিয়ে যাবি। ঠিক আছে, এবার শোন, এবার একদিন দেখছি আমি ইনস্টাগ্রামে মেয়েটার রিকোয়েস্ট আইলো আমার কাছে। কবে এটা কবে গেল তো? হয়নি তো অনেক চলে যাস না, এই রিকোয়েস্ট কবে এলো? অনেক দিন, আমার এখানে কাটা আছে অনেক দিন এসেছে, তখন অনেক দিন হয়ে গেল মানে ফোন পেয়ে গেছিস? তখন। হ্যাঁ, এবার কোন ক্লাসে? তখন আমি কিসে পড়ি, ফার্স্ট ইয়ার লাস্ট ও ফার্স্ট ইয়ার আসবি? আচ্ছা, রাত্রে চলে যাস রিকোয়েস্ট 2 বছর বাদে? তোর আসাম দু বছর চলে যায় ও ফোন পাইনি, ও মাধ্যমিক দিয়েছিল না তার জন্য। যদি আদরে দেওয়া এইটাই হ্যাঁ, এবার আমাকে রিকোয়েস্ট পাঠায়, আমি সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করি, ও, বুঝলেন? এবার আমি ওদিকে ভালো রকমই মনে রেখেছি। ম্যাগি ইন 2 মিনিটস, সৈকত ইন 1 মিনিট। তো কথাবার্তা হয়, তো তারপর জানতে পারি যে আমার ওই বান্ধবীটা বলে দিয়েছে। ইভেন আমার ওই বান্ধবীটার সাথে ওর দাদার বিয়াও, মানে কি আংটি বদল হয় তো, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, সব কিছুই হয়ে আশীর্বাদ গেছে, হয়ে গেছে। আশীর্বাদ হয়ে গেছে। তো আমার তারপর তুই ওর দাদা আর সেরকম কিছু বলে না। আর এখন আর বললে আমি শুনবো না এই কথা, তখন বিয়ে হয়ে গেছে ওদের? না, বিয়ে হবে কিছুদিনের ভিতরে। ভোজ আসছে একটা। তারপর আর ওইটার সঙ্গে কি কেমন? একটা ভোজ আসছে তো? কথাবার্তা সবই হয়, একটা ভোজ আসছে তো? মানে বেশি ডিপে গেছে না ওকে? সব রকম কথা মানে হয়। এখন ঠিকঠাক আছে সবকিছু, এখন হয়েও গেছে। কি না হয়ে যাওয়াটা হলে দেখ, ওর এইচএস আছে সামনে, কথা বলিস? কথা বলি কি কথা? এবার ওগুলো কি আমি বলতে পারবো, কথা প্রাইভেট জিনিস, প্রাইভেট কথা নর্মাল কথা বলে, এইরকম বেশি কিছু না। না, তোকে বলছি না তো, এক্সাক্ট কি বলছিস সেটা বলতে। কি টাইপের কথা একটু হিন্ট দে। কি কি টাইপের হয়? সৈকত এমনি এক্সপোজ জাস্ট কেরিয়ার শেয়ার করে বা জানতে চায় বা আদার্স পার্সোনাল জিনিস, কি টাইপের কথা? সব টাইপেরই কথা, ইমোশনাল, ইমোশনাল মানে রোমান্টিক, আর সব রকমই হয়। আরে সব রকমই হয়। লজ্জা পাবেন না গাইস। না লজ্জা পাই না, সব আমি তো বলেই দিচ্ছি, ও নিট দিবে স্টুডেন্ট হিসাবে ভালো, ভালো মানে খুবই ভালো। নর্মাল কথাবার্তা হয়, আর মানে এর বেশি কিছু না। হবে আস্তে আস্তে, অনেকটা দিক সৈকতের বিটেকটা হোক, তারপর খেলা আর হয়, আর সাথে কেমিস্ট্রি খেলা হবে। সৈকত স্পেশাল কোর্স করছে গাইস, যারা জানেন না, কেমিস্ট্রি উইথ ইন্টিগ্রেটেড বিটেক। না, সৈকতের ডিগ্রিটা একবার সৈকত নিজে মুখে বলবে, বলো নিজে মুখে একবার ডিগ্রিটা বলে দাও। ডিগ্রি দেখ, ডিগ্রি ক্যামেরা দিকে তাকে নমস্কার, আমি সৈকত দেগরিয়া, ইন্ট্রোটা দিয়ে দাও। আমি সৈকত দেবরিয়া, আমার ইন্ট্রো লিয়ার দরকার নেই। কাল একটার সময় তো যাবি বালপিচি করতে, এখন ক্যামেরার সামনে নিজের ইন্ট্রোডাকশনটা দে। আমার ইন্ট্রোডাকশন কলেজে সবাই জানে যে না, আমি, তুই এখন কলেজে সবাই জানলে দর্শক সবাই জানে। দর্শক সবাই জানে। ইন্ট্রোডাকশনটা দে। ফাইনালি কি introduction কদিন দেব? বাদে তোরা প্লেসমেন্টে বসবি। দে 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 দে। র্যাগিং করছি আমার। না দেখ, সেটা না, এখন তুমি আমরা গেস্ট হিসাবে রিকোয়েস্ট করছি দি। আরে আমার ইন্ট্রোডাকশন ক্যামেরার দিকে একবার তাকা, তুই একবার তাকাস নি ক্যামেরার আমি দিকে। ক্যামেরার দিকে তাকাচ্ছি, তুই কি বল এ, প্রোফাইল হ্যাঁ, না না, এমনি নর্মাল। না তো কি না, তুই এখন তুই ডাবল ডিগ্রি করছিস, 3টে ডিগ্রি করছিস। ডিগ্রি ব্যাপারে একটু বল। ওইগুলা রিভিল করিস না, রিভিল করি না, সৌরভ স্যার যদি জানে তাহলে বিপদ হবে। আচ্ছা, তুই তোর নাম মনে হয় এটা সৌরভ স্যার দেখবে? তুই নাম নিয়ে নিলি কেন? না কোনো সমস্যা নেই, সৌরভ স্যার দেখবে না এসব। আরে ডবল ডিগ্রি মানে একসাথে শো করা যায়নি। আরে ডিগ্রি ছাড়, পড়াশোনা আসবে যাবে কি আছে। কিন্তু মেয়েটা আগে যাই যাক, মেয়েতেই ফিরিয়ে যাবে। না মেয়ে, আমি কোথায় মেয়েবাজি করলাম তুই বল এইখানে। হ্যাঁ, চললে একটা 11 এর সময় ভালো লেগেছিল যে একটু তারপরে ওইটা শুধু একটাই, আর তারপর হয়নি? না, তার কলেজে এসে হয়নি? কলেজে এসে তেমন হয়নি? কলেজে কাকে ভালো লাগে? ভালো লাগে। ছোঁয়াকে প্রসেনজিৎ, ছোঁয়াকে তুই বল, দেখো, তুই আমাকে বলি না ছোঁয়া তোর বোনের মতন।
আমি দেখ কলেজে তুই স্বীকার কর না যে ছোঁয়া তোর বোনের মতন। দেখ দেখ আমি সৈকত বল না ছোঁয়া তোর বোনের মতন। আমি কখন কাকে কি বলি? আরে বল না ছোঁয়া তোর বোনের মতন। আমি দেখ আরে এটা বলতে কি দোষ? ছোঁয়া তোর বোনের আমি মতন। প্রসেনজিৎকে ফোন আরে ঠিক আছে আমি আরে দাঁড়া শুন আরে আমি তোকে বলছি ছোঁয়া তোর বোনের মতন। এটা কি মানিস কি না? আমি এইসব আমি কলেজে আমি খারাপ কথা বলেছি? আমি বলতে দে। আরে বল। আমি বলতে দে কলেজের কোনো মেয়েকে Special আমি বোন device হিসাবে আমাদের আগের পডকাস্ট থেকে। কলেজের কোনো মেয়েকে আমি বোন হিসাবে ধরি নাই। প্রথম কথা হচ্ছে এইটা। তাহলে কি হিসেবে? ছোঁয়া কি তোর বোনের মতন দিদি? নয়? অ্যাজ এ জুনিয়র আমি সিনিয়র বাস না, না আর আমার যেগুলো ক্লাস এইগুলো ফালতু, এগুলো ফালতু। বাস তৃণমূল মানে না জুনিয়র সিনিয়র তুই কি করে মানিস? আমি তৃণমূলে আগে ছিলাম এখন না। আমরা কোনো পার্টিকে সমর্থন করি না। লাল সালাম লাল খিচুড়ি হয়ে গেল, মাহফুজের entry নেই এই room এ। দরজা চালানো। লাল সালাম মা মাটি মানুষ মুর্দাবাদ। ভালো কথা। তুই এদিকে আয়। কি আমাদের বলবি? ডিপার্টমেন্টে কাকে ভালো লাগে? তোর অ্যাকাউন্ট ছিল না আগে? ডিপার্টমেন্টে তুই ইন্ট্রো লিখছিস আমার কই না। ডিপার্টমেন্ট সবাই ভালো এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে। এটা হলো, ঠিক আছে? তারপর কি হচ্ছে? ইন্টার ক্যাপচার দিয়েছি, দেখ ক্যাপচার দে। ডিপার্টমেন্টে আমার অনির্বাণ দাসকে বাদ দিয়ে সবাইকে ভালো লাগে না না অনির্বাণের আমি সঙ্গে মেয়েদের কথা সৈকতের বলছি। অনেকদিন একটা কনফ্লিক্ট অনেকদিন। রয়েছে, সেটার কারণ এবং সেটা আজকে বলা হবে, সেটা বল, শুরু কর। মেয়েদের ওগুলা মিস না 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 মেয়েদের ব্যাপারটা বল। Misunderstanding মেয়েদের টাই মধ্যে বলতে কাকে ভালো হবে। লাগে? মেয়েদের মধ্যে কাকে ভালো লাগে? সবাইকে আমার মন খুব বড় সবাই ভালো লাগে সবার জায়গা হয়ে যাবে একদম সবার? সবার কেউ না 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 এখন আমাকে অনেকের মারতে চলে আসবে ঠিক আছে কিন্তু তুই বললি না ছোঁয়া তোর বোনের মতো। Okay. আরে আমি বলছি তো এরকম কলেজের বলিস না। সব মেয়েদেরকে আমি বোনের থেকে দেখি নাই আচ্ছা আমার বোন আছে স্পেশাল গেস্টের জন্য স্পেশাল প্রশ্ন। না, না। পূজা তোর কিসের মতো হয়? বল পূজা তোর কি হয়? হ্যাঁ বোনের মতো। মনের মতো। বোন ফর এটার পাসওয়ার্ড ঠিক কি বললি? বোনের মতো। হ্যাঁ কি হচ্ছে? জুম ইন হবে গাইস এখানে। পূজা তোর কি হচ্ছে? বোনের মতো। হ্যাঁ এটাই আমরা চাই। এটা তো মোদিজির আইআরসিটিসি কাজ করছে। দেখ আমি তোদের কি- পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে আমার ইঞ্জিনিয়ারিং কোনোদিনই হ্যাঁ করেনি। ভালো প্রশ্ন। পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজকে তুই কি বলতে চাস? এই যে তোর কোর্স শেষ হতে চললো 4 বছর। 4 বছরে আমার জীবনটা শেষ হয়ে গেল বুঝলি লাভের লাভ হইলো স্কলারশিপের টাকা পাই কলেজকে কি ক্রেডিট দিতে চাস? কলেজের কিসের অবদান আছে তোর এই 4 কলেজে বছর কোনো অবদান নেই কলেজ কিসের অবদান কোনটা কোন? কলেজ কি করেছে কিছু না এই স্কলারশিপ দেখ সত্যি কথা বলছি এই যে স্কলারশিপ পেলে দেখ আমি বলছি তো প্রথম আমি আমার ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল আমার কোনো ইচ্ছাই নেই হইলো এখনো স্কলারশিপটা আসেনি গাইজ, নালে ওটাও রিভিল করে দেওয়া হতো। অপেক্ষা করুন আসছে পরে। এই অনির্বাণ দেখ আমার মানে কিছু তো করতে হবে না কেমিস্ট্রি অনার্স মানে- হয়েছিল ভর্তি হবো এইচএস এর পর আচ্ছা এবার জয়েন্ট দিই মোটামুটি র্যাঙ্ক আছে একটা ঠিকঠাক তো দেখি পুরুলিয়ায় একটা কলেজ আছে এবার আমরা পুরুলিয়ার হয়ে আমরা জানতি না যে এখানে একটা কলেজ আছে বাহ তাহলে আমরা কি করে জানবো? আরে অবভিয়াসলি তুই পুরুলিয়ার যে কোনো মানে লোককে জিজ্ঞাসা করে এইটাকে কেউ জানে না এখন জানে কি হিসাবে জানেন আইটিআই কলেজ হিসাবে বা ডিপ্লোমা কলেজ হিসাবে যে বিটেক ইঞ্জিনিয়ারিং কলেজ এটা জানে এই জন্যই নামটা চেঞ্জ করে রামকৃষ্ণ মাহাতো করেছে, না। যাতে লোকাল নামে লোকে চেনে। লোক রামকৃষ্ণ মাহাতো এই জায়গাটা শান্তিরাম মাহাতো দান করেছিল তো তার জন্য ওর বাবার নাম হচ্ছে এই রামকৃষ্ণ। জায়গা দাম করা কি আছে? আমরা প্রথমে পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল। আমার ফার্স্ট চয়েস ছিল পুরুলিয়া গভর্নমেন্ট প্রথমে ইঞ্জিনিয়ারিং পিজিইসি ছিল, নামটা চেঞ্জ করে পরে RKGC পরে করেছে। হয়েছে কারণ যে জায়গাটা কারণ লোকে চিনতে পারছিল না, না, না। এই জায়গা দাম করা কি আছে? দান ও করে। নিজে ব্যবহার করছে? যেমন আমাদের যে মেডিকেল কলেজ আছে ওইটাও পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ছিল পরে আবার দেবেন মাহাতো করে দিই সব আমাদের পুরুলিয়াটা মাহাতোদের জন্য রিজার্ভ আছে কারণ তুই ভোটও দাঁড়াতে তুই পারবি পুরুলিয়াকে কি বলতে চাস? পুরুলিয়া অবশ্য পুরুলিয়ার সাথে আমি কোনো মানে জায়গারই কম্পেয়ার করবো না পুরুলিয়া না, আমাদের যে কম্পেয়ারের কথা বলছি না, কি পুরুলিয়াকে কি বলতে চাস? না, তোদের পুরুলিয়া কি বলতে চাই মানে কি বলছিস তুই ওটা মন করে লিখে দে। কি আসে এখানে। পুরুলিয়া শুনি। পুরুলিয়া মানে সেই স্বর্গ যেটা বুঝি সেটা একমাত্র আমি পুরুলিয়া আছে দেখতে পাবো আর কি জানো? কেদারনাথ তো obviously, ওটাও বলতে পারবো কি অঞ্জন কিরান ফরমান কেটে দিতে হবে থাকুক। হুম। তো আমাকে তো ভর্তি হতে হবে কলেজে তখন আমি জানতে পারি যে এত বোরিং লাইফ কেন তো? বিটেক করতে শুনতো বিটেক করলে 60,000 টাকা করে পাওয়া যায় তখন প্রথমে বিশ্বাস হয়নি যে সত্যি 60,000 করে পাওয়া যায় স্কলারশিপ তুই বিটেক এই জন্য করিস? বিটেক ওই জন্যই করেছি মানে 7,000 টাকা না, চাকরি করবে তারপরে না, 7,000 টাকা স্কলারশিপ এবার পাবে। একদিন কলেজটাকে দেখতে এলাম দেখছি ভাই কলেজ বিশাল বাইরে থেকে এনভায়রনমেন্ট ইনফ্রাস্ট্রাকচার দিকে ভাই আমাদের যত পুরুলিয়ায় কলেজ আছে এরকম ইনফ্রাস্ট্রাকচার কোনো কলেজের নেই এখন মেডিকেল কলেজটা হয়েছে Write down. বাট ছিল না হেভি কলেজে ভর্তি হয়ে যাবো প্রথম চয়েস পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ওখানেই শেষ। সিভিল ইঞ্জিনিয়ার আর নাই কিছু
পুরুলিয়া ছাড়া কোনো কলেজ নেই। সিভিল কেন? না আরো ছিল, কোচবিহার ছিল। না সিভিল কেন? কলেজে তো করতে যে কোনো ব্রাঞ্চে হতে পারত। তো 7,000 টাকা পাওয়ার উদ্দেশ্য ছিল। সিভিল বিল্ডিং বানাবো তখন, মানে সে ভাবি যে আমি বিল্ডিং বানাবো, ব্রিজ বানাবো, তখন কি এত জানি যে স্ট্রাকচারাল ডাইনামিক্সে ফেল করবে এবার এই পরের সেমিস্টারে। ঠিক আছে, তার জন্য দায়ী কে? আমি কিছু কমেন্ট করবো না, গ্রেড ভাইও বাকি আছে। তার মধ্যে স্যারেদেরকে দায় করতে চাইছি। ভয় খাচ্ছে। তারা খুব ভালো, এইচওডি স্যার খুবই ভালো, 18 দিয়েছে আমাকে। আর বাকি স্যার দুটো সৌরভ স্যার ভালো, 15। কতটা ভালো? না সৌরভ স্যার আমাকে সাপ্লি থেকে বাঁচিয়েছি, নাহলে আমার সাপ্লি না, ইয়ার ইয়ার লেগে। মানে 14 দিলে ইয়ার লাখ কত? না আমার ইয়ার লেগে তো সৌরভ স্যার যদি না আমাকে বাঁচে। কেন? পরেশনাথ গেছিল ও কেদারনাথ চলে গেছে। কেদারনাথ ঘুরতে পরেশনাথ গেছিল। হচ্ছে, আমরা পরেশনাথ গেছিলাম। যাই হোক, কি ইয়ের সময়? প্র্যাকটিক্যালের সময়? প্র্যাকটিক্যাল না পিসিএর সময়? দেখ PCA 1 আমাদের ভুলে গিয়েছিল। দেখেছি। PCA 1 আমাদের তারপরে সিভিল ওটার একটা গল্প আছে এমন ডিপার্টমেন্ট যে PCA 1 এর নাম্বার বসে না ডিপার্টমেন্ট ভালো। PCA 2 এ যদি না বসতো তাহলে আমার ইয়ার লেগে যেত, কারণ আমি সাবমিট করেছিলাম না। আর সৌরভ স্যার ওইটা আমাকে করে দিই। আমি বলছি তোর অরিজিনাল এজ কত? অরিজিনাল এজ আমার অরিজিনাল এজ হচ্ছে 10/12/2003 এর। না না ওটা বার্থ সার্টিফিকেট। আমার দু রকম। তোর কোথায়? হ্যাঁ তোর তোর কত? কত? আমরা ওটাই জানতে চাইছি। বার্থ তুই সার্টিফিকেট ক্যালকুলেট করে 19 হবে সম্ভবত। না 10/12/2003 না, আমাদের 2003 এর ওটাও ডিসেম্বর। ফেক মনে হচ্ছে। এত বড় জীবনে এত শর্ট গল্প কি করে হয়? না এই স্বর্গত 2003 কোন জানো তোর অরিজিনাল ডেট অফ বার্থ কত? 10/12/2003। আর এখন কত মানে করে আছে? 2004 বার্থ সার্টিফিকেট আছে 10 মানে 2004 ভাই, ডিসেম্বর তো। ডিসেম্বরে একদম কি শেষ। করে হয় এটা? আরে দেখ আমি যখন তুই মাধ্যমিক পাস করলি কি করে? তোকে বলে বসতে দিল বলছি কি করে? শোন, আমার বার্থ সার্টিফিকেট আছে 10/12/2003। হুম। আর আধার কার্ড মানে অ্যাডমিট আছে 10/12/2002। কারণ আমি যখন ক্লাস 10 যাই তখন আমাকে বলতেছিল যে মানে 9 এ রেজিস্ট্রেশন হবে না, কারণ আমার কিছু মানে বছরে হ্যাঁ 16 বছর হয়েছিল ঠিক না। ক্লাস হতে হবে। হয়েছিল না তখন আমাকে। আমি তো কাইন্ডে থাকি, কারণ ধর এতদিন ধরে যে বন্ধুগুলোর সাথে পড়ছি, এবার ওরা মাধ্যমিক দিবে আমাকে 1 বছর ড্রপ দিতে হবে। তখন বাবার সাথে পরিচয় ছিল হেডমাস্টারের, এইটা 1 বছর বাড়িয়ে দিয়ে তো তখন হয়ে গেছে। দিস ইজ ওয়েস্ট বেঙ্গল। এগুলা দিয়ে দিস না, এগুলা edit করে দিস। আমরা দিদির কিন্তু তুই এত ছোট কি করে হয়? তুই ওয়ানে কি করে এত ভর্তি হলি? মানে আমার কারেন্ট আরে আমাদের তখন ওই রকম হইতো না। ওর তুই তাহলে 4 বছর ওয়ানে ভর্তি হয়েছিস? তখনকার দিনে কিছু হতো না। হ্যাঁ আমাদের তখন তুইও যাচ্ছিস, তুইও ভর্তি হয়ে এখন যাচ্ছিস। যেমন এরকম না হতো। সেটা তো জানি, আমি এখন ভর্তি নিয়ম হয়েছি। হ্যাঁ। এখন কিন্তু আমি মনে করি যে আমি কম বয়সে 1 ফোনে ভর্তি হয়েছি, যেমন আমি 5 বছরে 1 ভর্তি হয়েছি। আমাদের ওইদিকে প্রাইমারি স্কুলে ওই রকম হতো না। ডাইরেক্ট সেই ওয়ানে সময়। ভর্তি হয়েছিস? হ্যাঁ আমি তার আগে কিছু পড়িনি, ইংলিশ মিডিয়ামে পড়ি, বাংলা মিডিয়ামে আমি পড়ি। 2.5 বছর থেকে নার্সারিতে ভর্তি হয়েছি। তোরা পড়েছি, আমি কিছু মানে আমি না, ডাইরেক্ট আমি- ক্লাস 1 এ প্রাইমারি স্কুলে, Direct কোথায় class বাজার 1 প্রাইমারি স্কুল, ডাইরেক্ট একদম ওখানে গিয়ে এখন- এখন- আমরা গেছি হঠাৎ পাঁচ এসে বছর দেখি তখন। ভর্তি হয়ে চলে আইলাম। এখন নতুন রুল জানি 6 বছর না হলে ওখানে ভর্তি দেবে না। তখন এখন তো প্রাক প্রাথমিক করেছে, ওখানে তোকে পড়তে হবে, মানে ওখানে এটা ম্যান্ডেটরি পড়তেই হবে। আগে যেটা ওই করতো কি বলে অঙ্গনওয়াড়ি সেন্টার ছিল না, ওখানে যেমন পড়াটা মাঝে একবার ম্যান্ডেটরি করে দিয়েছিল, এখন ওটা ম্যান্ডেটরি নয়, অপশন, আর কেউ যেতেও পারে নাও পারে। তারপরে কলেজে আর কি জানতে চাস বল? তুই জানাবি তো। তার পড়াশোনাতে কিছু গল্প। পড়াশোনা সৈকতের একটা সব থেকে ভালো হচ্ছে সৈকত অনেক মানে তীর্থবিদ্যা এই মধ্যে করে নিয়েছে, এটার জন্য অনেক লাকি। আমরা তো আর করতে পারছি না, আমরা শুধু পরেশনাথ গেলাম, তো আবার ওখানে গিয়ে যাত্রা করে এসেছি। না না সৈকত কিন্তু কোথাও কোথাও ঘুরেছে, সৈকত একবার বলে দেবে, তারপর সেখানের এক্সপিরিয়েন্স সৈকত বলবে। আর অনেক জায়গায় ঘুরেছি, অত মানে কেদারনাথ না কোন কোন জায়গাগুলো একবার ঘুরেছি সেগুলো বলে দে, এর মধ্যে অলরেডি হচ্ছে 50% কভার করা হয়ে গেছে তীর্থগুলো। অনেক হয়েছে। আমার বেস্ট লেগেছে এখনো পর্যন্ত কেদারনাথ জায়গাটা। ওটা অনেক দিন, এখন তো দেখ ট্রেন্ডিং হয়ে গেল ইনস্টাগ্রাম ফেসবুক, তখন সবাই কেদারনাথ করছে। বাট তুই আমার ফোন দেখবি, এখনো যদি দেখি যে 2017-16 দিকে আমার ফটো আছে কেদারনাথে। একটা ইচ্ছা ছিল, কারণ আমি কি কি জায়গায় ঘুরেছিস নাম বল? শিবের অনেক বড় ভক্ত। কি কি জায়গায় ঘুরেছিস অনেক জায়গায় ঘুরেছি। নাম বল। নাম ये तो वही बात हो गया ना, आप कहाँ से? ভূপেন্দ্র যোগী। भूपेंद्र आप না, कहाँ गए हैं? भूपेंद्र আরে অনেক অত বলা যাবে না, আমি তোকে বলছি কেদারনাথ কেন এখানে সেন্সর নেই তো? আরে গেছি নাম বলতে হবে। ঋষিকেশ, হরিদ্বার, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ হলো, ওইদিকে সোনপ্রয়াগ, উখিমঠ, কেদারনাথ হলো, কাশ্মীর উত্তর ভারত পুরো হয়ে গেছে। কাশ্মীর কবে যাবি? অলমোস্ট হয়ে গেছে। কাশ্মীর কাশ্মীর এইবার, কাশ্মীর না
এই মে মাসে যাবার আছে কথা কি বলে অমরনাথ। উজ্জয়িনী মহাকালেশ্বর অমরনাথ আর গিয়েছিস? ওমকারেশ্বর। অমরনাথ তো ঘর থেকে পারমিশন দিচ্ছে না, যেহেতু টেররিস্ট অ্যাটাক হয় তো সেহেতু হয় নাই, বহুত প্রোটেকশন দিয়ে নিয়ে যায়, বাট তাও এখন পারমিশন দিচ্ছে না। পরে হয়তো যাব, নিশ্চয়ই যাবো। আমার 12টা জ্যোতির্লিঙ্গ ঘোরার আছে, মোটামুটি 5টা হয়তো ঘুরবো। কেদারনাথে সত্যি মানে না গেলে বুঝতে পারবি না যে অত কষ্ট করে প্রায় প্রায় 24 থেকে 27 কিলোমিটার যে ট্র্যাক হয়, অত দূর উঠার পর যে তুই দেখতে পাই কেদারনাথ মন্দির কত 13,000 ফুট উপরে, সত্যি। তারপরে এই প্রথমবারে যখন গিয়েছিলাম আমরা 24 জন বন্ধু গিয়েছিলাম আমাদের গ্রামে, বাট তারপরে তো 2 জন গিয়ে সেকেন্ডবারে, আমি আর তমজিৎ। তো মন্দিরটা দেখবি প্রায় 13,000 ফুট উপরে। না আমরা তো সিভিল ইঞ্জিনিয়ার, না কলাম, না বিম, না স্ল্যাব, না ফাউন্ডেশন। ওই রকম যে 2013-তে যেটা হয়েছিল, তারপরে যে ওই রকমভাবে দাঁড়াই আছে। আমি শিবের বড় ভক্ত, আমার spiritual একটু। তো তমজিৎের সাথে আমি ওই রকম পাহাড়ি জায়গা হাত জোড় করেছি জীবনে কোনো দিন না। ওই একটা ইউপি ছেলেকে পাইছিলাম, ও যদি না থাকতো। এটা তাই সত্যি না? কথা, এটা নিয়ে আমার সঙ্গে একবার মানে পড়াশোনার যখনও গেছে তমজিদের সাথে, তারপরে গিয়ে এসার সঙ্গে আমার একটা খুব ভালো রকম ডিসকাশন। তবে আমি একটা সাজেশন দিব যে যারা পড়াশোনার নিয়ে যাদের অবস্থা খারাপ হয়েছে তারা ভুলেও যেমন কেদারনাথের দিকে না যায়, কারণ পাইবে নাই। এইটা 9 কিলোমিটার আর ওইখানে প্রায় 24 থেকে 27 কিলোমিটার হয়। কারণ ওইখানে কি জানি তোকে ভুল ভাল ওখানে খাড়াটাও তো বেশি, অনেক বেশি। তারপর ওইখানে অক্সিজেন পাবিনি, কারণ প্রায় 13,000 ফুট উপরে তুই কি অক্সিজেন পাবি। আর ওইখানে কি হবে রেট, ওইখানে একটা প্রবলেম কি জানি যে অনেক টাকা খরচা কেদারনাথে। কেদারনাথে অনেক বেশি টাকা খরচা, হিউজ পরিমাণ টাকা খরচা। তারপরে তোর তুই 24 কিলোমিটার ভাবছি উঠছি, তুই ভাব তো তুই আসানসোলে আজকে চাপলি, 2টা রাত যাবে তোর। নামার পরে তুই ঋষিকেশে নামলি বা হরিদ্বারে নামলি, তোর 2 দিন ট্রেনে কাটার পর প্রায় 35-36 ঘন্টা কাটার পর তুই নামলি। নামার পরে 1 ঘন্টার মধ্যে তুই আবার গাড়িতে চাপলি। গাড়িতে চাপে বাস হোক বা তুই পার্সোনাল গাড়ি করে হইলো প্রায় 291 কিলোমিটার হয়। ওই 291 কিলোমিটার ওটা যেতে কতক্ষণ লাগে? মোটামুটি 6-7 ঘন্টা লাগবে না, বেশি লাগে, পাহাড়ি রাস্তা না, ল্যান্ডস্লাইড হয়। হ্যাঁ আর কি? বুঝলাম। হঠাৎ শিবের ভক্ত কেন হলি এত কিছু? হঠাৎ না, আমি ছোট থেকে ছিল। ওদের বাড়িতে মন্দির আছে। আরে আমরা ব্রাহ্মণ বটি, আমরা ছোট থেকে মন্দির এরকম রয়েছে, ভাবে নিজেদের পূজা না, বাসা। ব্রাহ্মণ তো সব ঠাকুর পুজো করে, এমন তো কিছু নেই যে তুই শিবকেই পুজো দেখ করবি। ব্রাহ্মণ, দেখ, আমি বলছি শিবকে আমরা কেন করে আমাদের মানে মানে সব শিবেই, মানে আমরা কুলো দেবতা বল বা যাই বল, কিন্তু শিবেই। এটা সত্যি কথা আমি মানে জানি আমরা না, সব আমি শুনেছি যে যতই যে ঠাকুরই পুজো করবে সবার বাড়িতে নাকি নারায়ণ ছিল থাকে। সেটা না আমাদের নাই, আচ্ছা নেই? না আমাদের নাই। আমাদের কি জানি, আমরা ধর সরস্বতী পূজা এই যে করবো তো, আমরা সরস্বতী পূজা করবো তো, but তাহলে তাহলে তোরা ব্রাহ্মণ যখন বিয়েতে যাস সেখানে নারায়ণ লাগে, না। ওটা তখন কোথায় পাস? আমরা আনি নাই তো, আমাদের আনি নাই। তোদের এইদিকে নেই না, কিন্তু বিয়েতে নারায়ণ শিলা লাগে, ইভেন দুর্গা পুজো করতে গেলে তো নারায়ণ শিলা লাগে। না, আমাদের তো তোদের এদিকে পুরুলিয়ার কালচারটা বল, মানে তোদের এদিকে পুরুলিয়ায় শিবটাই বেশি না, popular। পুরুলিয়া বলছি না, যেটা আমি আনাড়ে থাকি তো আমাদের আনাড়ে শিবে সব। সেখানে ওটা অন্য হ্যাঁ, প্রবলেম, আনাড়াই মানে সব জায়গাতে তো শিব নারায়ণ জিনিসটা শিলা খুব লাগে। popular। এই যেটা Popular। 7 পাকের ভয়, ওটা কি হয় মানে ওখানে তো নারায়ণ শিলা দেখ, লাগে না? আমার বিয়া হয়নি, আর আমি বিয়ার রাজ্যে কখনো দেখিও না। না বাট দিতে তো গেছি ব্রাহ্মণ হিসাবে বা অ্যাসিস্ট্যান্ট আমি হিসাবে। কিসের অ্যাসিস্ট্যান্ট হিসাবে যাবো? আমি পূজা পাশে জানি না কিছু, এমন নয় আমি মন্ত্রতন্ত্র জানি কিছু কিছু, বাট আমি পূজা না, পাশে আমি এটা শুনেছি যে যেটা থাকে সবারই একটা কুলো না, আমার কিন্তু জানি- নারায়ণ আমাদের- শিলা সবারই থাকে, কারণ যে কোনো আমাদের হিন্দু মানে সনাতনীদের যে কোনো পুজো তো নারায়ণ শিলা নিতে হবে, সেটা দেবী পুজোই হোক দেব পুজোই হোক। দেখ হয়তো হয়, নারায়ণ আমি শিলা- জানি আমি না। জানি না, বাট আমি যেটুকু মানে জানি দেখ ওইসবে আমার আইডিয়া কারণ নেই, এটা যে কনফার্মেশন সেরকম কিছু আমার জানা নেই। আমার আইডিয়া নেই। আমাদের মানে কি জানি, ধর আমরা সরস্বতী পূজা করবো তো, ঘরে ধর সরস্বতী পূজা হবে, তো তার আগে আমরা একটা মন্দির আছে আমাদের শিবের, অনেক পপুলার মন্দির, তো ওইখানে যে পূজা আগে করে আসবো। ওটা বিশ্বকর্মা পূজা করবো, আগে শিবের পূজা করে আসবো। যাই পূজা করি আগে আমরা শিবের পূজা করি, তারপর গণেশের পুজো করতে হয়। Actually শিবের তোদের বুঝে গেছি, তোদের অ্যাকচুয়ালি ওটা কুলদেবতা বলে তোরা ওইটা আগে পুজো করিস। এই যেমন সবাই কি করে, দুর্গা পূজা মানে সবাই বড় করে হয় না, আমাদের মানে শিবরাত্রি, দুর্গা পূজা আমাদের বড় হয়, বাট আমাদের শিবরাত্রিটা একটা আলাদা লেভেলেই হয়। গোটা আনাড়া দুটো বলছিস? হুম? মানে শুধু আনাড়ার কথাই বলছিস? আনাড়ের কথা পুরুলিয়ার বলছিস? না না না, পুরুলিয়া আমার আনাড়ের কথা বলছি। আমরা শিবরাত্রিটা মানে বিশালভাবে একটা এনজয় করি, কারণ শিবরাত্রিতে তুই জানিস 4 প্রহর পূজা হয়, জানিস না? তো তোর গোটা দিন মানে মন্দিরে পুরো ভিড় হয়, আমরা দেখি মানে দাঁড়ায় থেকে পূজা পাশা করি। তারপরে রাত্রিবেলা ওই সন্ধ্যা 7টা ছোট থেকে নয় শিবের ভক্ত, পরে তো জেনেছিস অন্যান্য দেবতাদের
সম্বন্ধে। মানে তুই কি আইপিএল বটে যে আমি আরসিবির ফ্যান বলে তুই সিএসকে হেটার? আমি শিবের ভক্ত বলে আমি বিষ্ণুর হেটার, ব্রহ্মার হেটার, গণেশের হেটার? আইপিএল না সেটা বলতে চাইছি না, আমি বলতে চাইছি যে পরে তো জেনেছিস বাকিদের ব্যাপারে। হ্যাঁ, তো পরে অন্য কাউকে ভালো লাগে হতেই পারে, সবাইকে ভালো লাগে, ও ভগবান ওগুলা, ওই হিসাবে বলছি না, তাই? ওটা তো আছেই। হুম। তো ওর সাথেই ধর আরো একজনকে ভালো লাগে, অনেকেরই হতে পারে দুজন ভালো লাগে আমার। ভালো বলতে দেখ, ভগবানকে তো ভালো ভালো লাগে, ভালো কথা বলছি না, সবাই মানে যেমন ভাবে তুই বলছিস শিবের প্রতি তুই আকৃষ্ট, আমি সেটা বলছি, ভালো কোনো কথা। আরেকজনের প্রতি আকৃষ্ট ওই হবো। নারায়ণ আছে, কৃষ্ণ যেটা বলি আমরা, নারায়ণ, কৃষ্ণ, বিষ্ণু, সবের প্রতি আয় আয় আয়। আয় আয় চাঁদ মামা টি দিয়ে দে। আমরা শিবের প্রতি একটু বেশি মানে তুই তো কমিউনিস্ট ছিলি, কখন কমে গেছি। ছিলি না? আর তোর তাহলে শিব এন্ট্রি নিয়ে গাইস, ফোনটা চলে না? কে ফোন করছিস? চল চল চল। না না ঠিক আছে। মহিলা ব্যক্তি মনে হচ্ছে। না না কেউ তোর এবার সুইচ অফ করতে, ফোন সাইলেন্ট করতে। দাঁড়াকে মহিলা ব্যক্তি টাইম হয়ে গেছে না? হ্যাঁ, এই তোকে কমিউনিস্ট কেন বললি ওটা? পার্লামেন্টে সিপিএম এর সংখ্যা যতটা, আমার জীবনে মেয়েদের সংখ্যা তত, বুঝলি, নাই, 0। কিন্তু ওরা তো আসতে চাইছে, কিন্তু ওরা তো আবার আসতে চাইছে। কিন্তু আমি চাইছি না, বুঝলো। আচ্ছা। সৈকত, তুই যে আসানসোলে যেমন মেয়ে পড়েছিলি, মানে তুই স্টেশনে বসে থাকলি মেয়ে পড়ে যায়, এটার স্কিলটা একটু বল। সিভিতে অ্যাড করতে পারতিস তো? এগুলো সব আমার নামে না না, এটা সিভিতে অ্যাড করতে পারতিস, যে বসে থাকলি মেয়ে পড়ে যায়, নাম্বার নিয়ে নি। হ্যাঁ, তারপর তো পলিটিক্যাল স্ট্যান্স কি বল একটু তুই তৃণমূলের সদস্য ছিলি, সমাজে। আমি তৃণমূলে শুনলাম আর এদিকে রাম মন্দিরের জন্য তুই আন্দোলন করছিস। নেতা ছিল ছোটখাটো। ওই পলিটিক্যাল ও বলেছে ওর ওর 3 মেম্বারশিপ ছিল, 3 মেম্বারশিপ ছিলাম আমি ছাত্র জীবনে। তাও ছেড়ে দিয়েছিস? হঠাৎ করে যুব নেতা। তাও ছেড়ে দিয়েছিস? বাবা গাল দিয়ে আর কি, হ্যাঁ, বাবা বারণ করে গাল দিয়ে যে এইসব করি। ওই জন্য তুই এখন রাম মন্দিরের জন্য চাপাচ্ছিস? দেখ, আমি রাম একটা হিন্দু বটে, আমি অবভিয়াসলি চাইবো যে রাম মন্দির হবে, জ্ঞানবাপী মন্দির হবে। কতদিন নেত্রী চায়নি তো? তোদের নেত্রী কোথায়? মমতা ব্যানার্জি তোদের লয়, গোটা পশ্চিমবঙ্গের কে মুখ্যমন্ত্রী বলেছে? বটে। মুখ্যমন্ত্রী ঠিক আছে, নেত্রী নয়। পশ্চিমবঙ্গের বদলে পৃথিবীর বলতে চাইছি। মুখ্যমন্ত্রী ঠিক আছে মানি, কিন্তু নেত্রী নয়। আরে নেত্রী দেখ, এই যে জ্ঞানবাপী, আমি তো চাইবোই যে, চাইবো কি, তুই বারাণসী গেলে দেখতে পাবে নিজের চোখে যে যে দক্ষিণ দিকের দেয়ালটা যে পুরাপুরি একটা হিন্দু স্ট্রাকচার। সেটা তো তোদের নেত্রী বুঝছে না কেন? তো ওইটাকে এবার করে আমার দিচ্ছি। একটা প্রশ্ন আছে, আমার খুব বল ন্যূনতম একটা প্রশ্ন আছে, আমি ছোট মানুষ। বল। পুরনো যা কিছুই আছে তার ভেতরেই তো তার একটা পুরনো হিস্ট্রি আছে, তাহলে কি সেটা ভেঙে তুই আবার নতুন কিছু বানাবি? দেখ এইবার আমি বলছি, ধর আমি বলছি, আমাকে বলতে দে, তুই ধর, যেটা বললে আমি আমি বলছি, ঠিক আমি বলছি। প্রশ্ন করছি। Guys, ধর আর কেউ issue হয়ে মিনিট গেছে। কানেক্ট সঙ্গে না না, এটা 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 এইটা আমি তোকে বলছি। এটা অনির্বাণ, এটা কোনো যুক্তি রাখতে পারি না। দাঁড়া। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, ঠিক আছে? এবার আমি- দেশের আইনের উপর তোকে ভরসা রাখতে হবে, ভুল ঠিক পরে কথা। আমি এবার তোকে আমি বলছি, দাঁড়া শুন। সুপ্রিম কোর্ট ওই জন্য একটা ডিপ্লোম্যাটিক আনসার দিয়ে যে মন্দিরও হবে মসজিদও হবে। হ্যাঁ দিয়েছে, ঠিক আছে। সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, এর সঙ্গে বাস্তবের কেউ মিল করে এবার তোকে না। আমি অযোধ্যা রাম মন্দির থেকে শুরু করছি, আমাকে বলতে দে। আমার তুই কোশ্চেনটা শেষ বল। করতে দে। আমি বলছি ধর আর কেউ কিছু এখন তৈরি হয়ে গিয়েছে, হঠাৎ ধর যে জমিদান করেছিল সে ধর বললো আমার এখানে পূর্বপুরুষের সম্পত্তি আছে নিচে, আমি খুঁড়বো, এটা ভেঙে দিয়ে, এই সম্ভব? এবার আমাকে বলতে দে। সম্ভব নয়। হিন্দুদের যে 3টা ডিমান্ড আছে, এক ছিল অযোধ্যা রাম মন্দির, এক বাবরি মসজিদ, সেটা কবে ডিমান্ড ছিল? ছিল অনেকদিন আগে থেকে, অনেকদিন আগে, তুই দেখলেই বুঝতে পারবি যে কিসে কত ছিল? আগে মানে কোর্টে হয়। আর একটা হচ্ছে মথুরা। এবার দেখ রাম মন্দির যেটা হয়েছে, ডিমান্ড কোথায় ছিল? ডিমান্ড কোর্টে ছিল কবে? অনেক আগে, বালা সাহেব, অনেক ছিল আরো ছিল আগে। 1985, 65, 66। অনেক। কোনটার কথা বলছি সেটাই বলছি। রাম মন্দিরের কথা বলছি আমি। হ্যাঁ, রাম মন্দির দেখ। তো আর পুরনো, ওটা বাদ দে। দেখ বাকি এবার না, তুই যেটা মথুরাটা বলছিস, আমি মথুরাটা ওটা দেখ আমি বলছি রাম মন্দিরের ব্যাপারটা কি হয়েছে জানিস, রামের জন্ম হয়েছিল ত্রেতা যুগে, রামের পরে আসে কৃষ্ণ দাপরে, তারপরে এখন কলি চলছে, মানে কতটা আগে ভাব। এবার বাবরি মসজিদ ওইখানে একটা ব্যানার নিয়েছিল, ঠিক আছে, বাট আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আছে, এএসআই, ওরা তো ডিটেক্ট করে দেখে, খোঁড়াখুড়ি করে দেখে যে না সত্যি কিছু একটা পাওয়া গিয়েছে। তারপরে আমাদের যেখানে দেশের আচ্ছা, মধ্যে আমার- সুপ্রিম কোর্ট- আমি আরেকটা প্রশ্ন করছি, বলছি যে মন্দির যেখানে হয়েছে এখন, হুম। তোরা কি বলছিস মসজিদ যেখানে ছিল সেইখানে কি মন্দির হয়েছে? না, তোকে বলি না, এরিয়াতে হয়েছে।
আরে ওই এরিয়া তো হয় তো তা এরিয়া তো অনেকটা দূরে। অনেক দূরে হয়েছে 24 কিলোমিটার না 25 তো তাহলে কিলোমিটার এটা কি করে তোরা বলছিস যে ওইখানেই হয়েছে মানে অ্যাকচুয়ালি তো কোনো হয়নি ওটা কেউ বলতে পারেনি যে কোথায় হয়েছিল, তেতা যুগের ঘটনা কে তো হয়েছিল। ওই জন্য দাবিটা তো উঠেছিল ওই কারণে না যে জিনিসটা পাওয়া গেছিল মসজিদে তো মসজিদ ভেঙে মন্দির অ্যাকচুয়ালি দাবি তো এটাই ছিল দাবি তো এটাই ছিল ভাঙাভাঙি তো মসজিদ এই জন্যই হলো না না মসজিদ বন্ধ করার দাবি ছিল, মসজিদ ভেঙে মন্দির বলেন না মসজিদ তো ভেঙেই দিয়েছিল ভাঙে না, মসজিদে বন্ধ করার দাবি ছিল। বন্ধ করে দিয়েছিল মসজিদ ওটা ভাঙিয়েছে পরে আমি বলছি মসজিদ তো ভেঙে দিয়েছিল অটলের সময় ঠিক আছে অটল বিহারী বাজপেয়ীর সময়। হ্যাঁ তখন তো ভেঙে দিয়েছিল মসজিদ সেটাই আমি বলছি তো ভাঙতে কেন দেখ, হিন্দুদের ওইখানে একটা আস্থা আছে যে ওই আমাদের তো ওটাই বলছি যদি থাকে ওইখানে কিছু ওখানে তো আর হলো না মন্দির মন্দির তো অন্য কোথায় হলো সেটাই তো সেটা সুপ্রিম কোর্টের অর্ডার, ওটা তো আর মানে তুই আমি বলে কিছু হবে না, আর এক দুইটা এলাহাবাদ হাইকোর্টে চলে, এলাহাবাদে এখন তোর নামও চেঞ্জ হয়ে গেছে, এলাহাবাদে প্রয়াগরাজ করে দিয়েছে। তা তুই বারাণসীতে তুই যদি এলাহাবাদ তো প্রোগ্রেস করেছে না, ঋষিকেশে প্রোগ্রেস করেছে। না না ঋষিকেশ ওই যোগনগরী যোগনগরী ঋষিকেশ করেছে, এলাহাবাদের নাম প্রয়াগরাজ। তুই বারাণসী গেলে দেখতে পারবি যে মন্দিরে যে এইদিকে দেয়ালটা এখন তো পুরো ঘিরে রেখে দিয়েছে, দেয়ালটা তো পুরো মানে দেয়ালগুলো বুঝতে পারবি যে এটি হিন্দুদের কোনো একটা মনুমেন্ট ছিল কিন্তু করে দিয়েছে। দেখ হিন্দুদের সবচেয়ে যেটা শিবকে যারা, শিব হচ্ছে সবচেয়ে সুপ্রিম গড হিন্দুদের, সবাই মানে তো তার মধ্যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে শিবের, তো ওইটাই সবচেয়ে পপুলার। আর 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে ধর কেদারনাথ আছে, বৈদ্যনাথ আছে, সোমনাথ আছে গুজরাটের, তার মধ্যে সবচেয়ে পপুলার কেদারনাথ বলে এখন রিলসে ট্রেন্ডিং হয়ে গেছিল, নাহলে আগে সেরকম কেউ জানতোই নেই। অমরনাথ আছে, অমরনাথ জ্যোতির্লিঙ্গ নয়, তো কাশী বারাণসী কাশী বিশ্বনাথ হচ্ছে সবচেয়ে পপুলার জ্যোতির্লিঙ্গ, আর বারাণসী হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে পুরানো শহর। তো এবার এখন যেটা যারা পূজা করছে ওটা তো অরিজিনাল নয় না, অরিজিনাল হচ্ছে যেটা জ্ঞানবাপীঠের ভিতরে আছে। কি করে জানলি হুম? কি করে জানলি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলছে যেগুলো করে দেখ, আমি তুই তো জানি না কোনটা কি। এবার যারা দেখছি যে ওই তো কি এভিডেন্স দিল যে ত্রিশূল পাওয়া গেছে, এই পাওয়া গেছে, দেখ আমার না তোর কথাই তো আর কোনো হবে নাই না। এএসআই আছে, আমাদের হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, ওরা যা অর্ডার দিবে ওইখানে যদি ওরা বলে যে না এখানে দেখ সুপ্রিম কোর্ট যদি এখানে অর্ডার দিয়ে মানে বলে দেয় যে না ওইখানে মন্দির ছিল না, ওইখানে জ্ঞানবাপী মসজিদই ছিল, অবভিয়াসলি তোকেও মানতে হবে, আমাকেও মানতে হবে, ওয়াকেও মানতে হবে যে না ওইখানে মসজিদ হয়েছিল, তখন আপনি কিছু করতে পারেনি। ওটা তো বলতে পারবে না, ওটা সুপ্রিম কোর্ট নিজেই বলেছে যে এটা বলা খুবই ইম্পসিবল ব্যাপার যে আগে মন্দির ছিল না আগে মসজিদ ছিল, কারণ ডাটা মানে ইনসাফিসিয়েন্ট ডাটা আছে, ঠিক আছে। ওই জন্য ডিপ্লোম্যাটিক একটা আনসার দিয়েছে যে দু জায়গায় হবে, সেই ওটা তো রাম মন্দিরের কথা বলা হয়েছে, এটার ক্ষেত্রেও তাই জ্ঞান না এটার ক্ষেত্রে তাই বলা তাই হবে। ওই আমি বলছি হবে এখনো বলে তুই যেটা বললি দেখ যেটা রায় হবে একটু মানতে হবে, কোনো করা আমি রায়ের কথা বলছি না তো, ডিবেট কোনো এন্ড হয় না গাইস, কিন্তু আমি ডিবেটের এখানে এন্ড টানছি, এরপর কনক্লুশনের দিকে যেতে হবে আমাদের। এখানে ডিবেট চলতেই থাকবে, পলিটিক্যাল জিনিসটা এমন এতটা বলতে চাইছি না। নোংরা কেন বলছি নোংরা তোর মন, ঝাড়গ্রাম গিয়েছিলিস মনে কর। থ্যাংক ইউ গাইস। এবার হচ্ছে সৈকতের সাথে র্যাপিড ফায়ার, ঠিক আছে। ডিপার্টমেন্টে কাকে ভালো লাগে, কোন মেয়েকে? ডিপার্টমেন্টে সবাইকে। এরপর কিন্তু গাল বেরিয়ে যাবে। আমি এখানে র্যাপিড ফায়ার জন্য তোমাকে চুজ করতেই হবে। অপশন দে ডিপার্টমেন্ট আমাদের ডিপার্টমেন্টে মেয়ে আছে, অপশন দে অপশন দে। সিগনালিতে জয়শ্রী, রিম্পি আর হচ্ছে আর কে পূজা মিশ্রা। আমি সবগুলো চুজ করতে পারি। সরস্বতী রয়ে গেছে, আচ্ছা তো বাদ কাট। জয়শ্রীকে বাদ দিবি, ভুলে গেছি। আর বলে অনন্যা শীল বল এবার তুই, তারপরেরটা। ডিপার্টমেন্টের নাই গৌতম গম্ভীর হবে না, আমাদের নিয়মই হচ্ছে তোদের চুজ করতে হবে। ওই তো বলে যে অনন্যা বল এবার। ও আমাদের ডিপার্টমেন্ট নয়, আমরা চিনি, আমি চিনি কি করব না। ঠিক আছে নেক্সট কোশ্চেন আমি নেক্সট কোশ্চেন আমি করছি। আমাদের স্নিগ্ধা জয়শ্রীর মধ্যে কাকে ভালো লাগে? আমি কমেন্টই করি নি, দুজনেই ভালো। কি এটা কি কমেন্ট তো করছি আর কবে এটা কি রকম মানে কি আমি করতে হবে না, তুই সুপ্রিম কোর্টে আজ দুদিন পর তুই WBC তবে যাবে, ডিসিশন তো তোকে নিতে হবে না। ডিসিশন এখানে নিতে পারবো না আমি, কাকে কাকে পারবি বলবি না মানে দুজনে এরকম ছোট ডিসিশন কেউ কি বলতে চাইছিস? দুটোই খুবই ভালো যে ডিসিশন নেওয়া যাচ্ছে না, দুটোই এতটাই খারাপ যে ডিসিশন নেওয়া যাচ্ছে। দুটাই ভালো।
এই 4 মাস আছি না কেউ আমরা- কিছু মনে করে না, কারণ ইভেন কেউ এটা দেখবে আমি বলছি আমার এমনিতেই ডিপার্টমেন্টে খুব ভালো সম্মান আছে, সবার সাথে ভালো সম্পর্ক, আর আমি খারাপ করতে চাই না। এখানে ভালো লাগা খারাপ লাগা তো সবার আরে ভালো, দুজনেকেই ভালো। আরে তুই যদি স্নেহিতাকে ভালো বলি, জয়শ্রী খারাপ ভাববে না তোকে ভাববে নে, আর জয়শ্রীকে ভালো ভাবলে ও আরো মানে আরো ভালো জয় আছে। জয়শ্রী ভালো, সিআর হিসাবে বহুত কাজ করেছে, ভালো স্নিগ্ধাও। কিন্তু তুই কাকে ভালোবাসিস? এই তো এই দেখতে পাচ্ছি এইটা। না না, ওইগুলো কোনো অ্যান্সার হচ্ছে? আমাদের ছেলেদের মধ্যে কে সবচেয়ে বেশি ঢ্যামনা? অনির্বাণ দাস। ও এটা বন্ধু নয়, এটা 4 মাসের বন্ধুত্ব নয়, আর মেয়ে হলে বন্ধুত্ব নাকি? অনির্বাণ বাদে হ্যাঁ, অনির্বাণ বাদে আর যে না কি আছে, আমি আর কমেন্ট করছি না। না, এইটি এখানেই খেলাটা, এখানেই টুইস্ট। সবাই সিআর কে গালি সবাই দেয়, সব কলেজে সব ডিপার্টমেন্টে সব সেকশন সিআর কে গালি দেয়, কিন্তু সিআর ছাড়া আর কি ঢ্যামনা ডিপার্টমেন্ট, ঢ্যামনা মানে তোর সাথে তার সাপে মিউলি সম্পর্ক, সাপে লেভেলে সম্পর্ক। আমার ডিপার্টমেন্টের মধ্যে কারোর সাথে সাপে আর level সবার নেই। সাথে কিছু না কিছু থাকে। দেখ কারণ ডিপার্টমেন্টে আমাদের ডিপার্টমেন্টে ইউনিটি নিয়ে একটা ব্যাপার আছে। এখনো পর্যন্ত আমি জানতে পারি নাই কে ছিল সেইটা, যেটা উৎপল স্যারকে বলে দিয়েছিল যে আমি রিয়ার প্রক্সিটা দিয়েছিলাম। ঠিকই আছে, তার সাথেই সাপে লেভেলে যদি জানতে পারতে হবে আমি তোর সাথে। আর বল সেটা অনির্বাণ জানে তো, নেক্সট। অনির্বাণ রিভিল করে দে, আমি কি জানি। না রিভিল করে দে। না রিভিল করার দরকার নেই, ঠিক আছে বল। ওর নামটা জেনে না জানার চেষ্টা করছে। সৈকত জানে, কিন্তু তুই সৈকতকে বলেছিস একবার। হ্যাঁ, আমি জানি সৈকত খুব ভালো ছিল, নন্দী ভাই ছিল। ভাই ছিল সুদে আসলে দিব ঠিক সময় না ছেড়ে দে। মেয়ে বলে আর ছেড়ে দিবি তো? না মেয়ে ছিল না, আর ছেলে ছিল। আর র্যাপিড ফায়ার আমি আর বেশি দিকে নিয়ে যাচ্ছি। এবার তুই সবাইকে তো আপকামিং দুনিয়া থেকে যদি একটা অ্যাডভাইস দিতে হয়, মানে ধর তুই আজ 12-13 সালের হয়ে গেছিস, মানে ধর 5-6-7 পড়ছিস, বা ধর তুই উচ্চ মাধ্যমিক দিচ্ছিস, এই বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিস, তাদেরকে কি বলবি? মানে তুই যদি সেটা হতিস, তুই এখনের কারেন্ট সিচুয়েশনে কি করতিস বা না করতিস? এখন দেখ, এখনকার কারেন্ট সিচুয়েশনে যদি আমি বলি যে কি করবি, আমি একটাই সাজেশন দেবো ছেলেগুলোকে যে এইচএস তক পড়, এইচএস এর পরে গ্র্যাজুয়েশনে ভর্তি হয়ে জাস্ট সিম্পল গ্র্যাজুয়েশন কর, অন্য কিছু না। একটা জেনারেল কলেজে ভর্তি হয়, সিম্পল গ্র্যাজুয়েশন কর, তার সাথে সাথে কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়, কিন্তু এসএসসির জন্য পড়, এসএসসি সিএইচএসএল বা সিজিএল এর জন্য। আর কোনো নিজে কিছু 60,000 নিয়ে নিয়ে অন্যদেরকে জেনারেল করে ভর্তি করছিস তো? কারণ আরে দেখ, যদি কারো ইন্টারেস্ট থাকে যে আমি ইঞ্জিনিয়ারিংই করব, বা যদি কিন্তু কারো- ইঞ্জিনিয়ারিং তো চাপ কম, এখানে তো আরো বেশি পড়তে পারে কোনখানে? ইঞ্জিনিয়ারিং। না আমি বলছি কি, দেখ যে যদি কারো ইচ্ছা থাকে যে না আমি ইঞ্জিনিয়ারিংই করব, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংই করব, বা যদি কারো ইচ্ছা থাকে না আমি মেডিকেল নিয়েই পড়বো, কারণ এখনকার দিনে ভাই খুব বেশি কম্পিটিশন। অত সহজেই যে তুই একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ আইআইটি পেয়ে যাবি বা একটা ভালো মেডিকেল কলেজ পেয়ে যাবি তা কিন্তু হলো। তো আমি বলবো যে যদি ইচ্ছে, মানে আমার মতন যদি কোনো ছেলে থাকে যে আমি এইচএস এর পরে আমি কিছুই ভাবিনি যে আমি কি করবো, তো সেরকম ছেলেকে যদি কেউ কিছু ভাবে না, আমি একটাই সাজেশন দিব, এই গ্র্যাজুয়েশন তো খুব পড়, গ্র্যাজুয়েশন তো খুব পড়, আর তারপরে সিম্পল এসএসসি বা রেলওয়ের জন্য নিতে পারে। রেলওয়ে নিস না, কারণ বয়স শেষ হয়ে যাবে। এসএসসি যেহেতু প্রতি বছর এখন ভ্যাকেন্সি বের করছিস মানে ঠিকঠাকভাবে, এসএসসির জন্য পড়, মোটামুটি ভালো ভালো পোস্ট আছে সিজিএল সিএইচএসএ। ওকে গাইস, এইখানে আমরা এখানে কম্পোজের তলা ঢুকছি। আজকের রাতের পডকাস্ট শেষ। শেষ। আর থ্যাংক ইউ সুরজিৎ, এত সুন্দর একটা ক্যামেরা। ডিওপি, আমাদের ডিওপি। আমি অত টেকনিক্যাল টার্ম জানি না, ওখানে আবার ফটোগ্রাফি চলছে পডকাস্টেতে। থ্যাংক ইউ। ওখানে সুশান্ত আজকে খুব একটা কিছু কন্ট্রিবিউট করতে পারলো না, গুলি করছে এখনো গুলি করছে।